তাহলে উম, আর এখানে আরেকটা প্রশ্ন বোধহয় দিছি নাকি, যে এবি করছে একটা ভোল্ট মিটার বসে, তাহলে এবি করছে যদি ভোল্টেজ বের করতে বলে পারবা না? কি হবে বলো দি? আমি বলছিলাম যে এখানে আরেকটা প্রশ্ন আছে না, এবি করছে একটা ভোল্টেজ দিছে, কিংবা যেটাই বলো, এই ভোল্টেজ ভোল্ট মিটারে একটা রিডিং তো দিবে, ভোল্ট মিটারে এটা কত হবে, ভোল্ট মিটারের রিডিংটা কত হবে আর কি? এটা পারবা বের করতে? 6 প্লাস, প্লাস না মাইনাস? দুপাশ থেকে ভোল্টেজটা সেমই পাবা, এই দিক দিয়ে করো বা এই দিক দিয়ে করো। এখন কথা হলো যে তুমি যখন ভোল্টেজটা বের করতেছো, তখন হচ্ছে তোমার এখানে কারেন্টটা কি প্লাস আসছে নাকি মাইনাস আসছে? প্লাসই আসছে নাকি? এটা যদি যোগ করি, এটা হ্যাঁ কারেন্ট মানে কারেন্টের ডিরেকশনটা ঠিকই আছে, এদিক দিয়ে আছে। তো এখন তুমি এটা কাজ করতে পারো যে কারেন্ট যেহেতু যেদিকে যাবে সেদিকে ভোল্টেজ ড্রপ হবে, তাই না? তুমি এখান থেকে স্টার্ট করতে পারো, বা তুমি যেটা করতে পারো যে কোনো এই পাশ দিয়ে স্টার্ট করলে, তাহলে তুমি এই দিক দিয়ে যাচ্ছ, 6 কেভিএল ফেলতে পারো আর কি। 6 প্লাস, প্লাস তো হবে না, এখন তুমি যেদিকে যাচ্ছ তার উল্টা দিকে কারেন্ট আছে, তাহলে 25 ইন্টু আই এর ভ্যালু তো এখন জানো, তাহলে পিছনে ব্রেক দিবে না। তো এই যে যেটা ভ্যালু আসবে, এটা হবে তোমার ভোল্ট মিটারের রিডিং এর, ঠিক আছে? আবার এদিক দিয়ে যদি যাও, মানে তুমি যেদিক দিয়ে যাচ্ছ ওদিক দিয়ে কারেন্টটা অ্যালাইন করে, তাহলে প্লাস, তারপর এখানে হবে আবার প্লাস 0.5 ইন্টু আই, সেইটা হলো এটা হলো একই আসবে, যদি ঠিক মতো করো, ঠিক আছে? এরকম কি? এটা একটা জিনিস আছে, এ প্লাস 6 প্লাস 6 দিচ্ছি, যদি করতে পারি স্টার্ট, যেটা তোমরা মনে করো, ঠিক আছে? এরপরে আমাদের ম্যাথ গুলো তাহলে করছো, এগুলো মানে করে থাকলে আমাকে যদি দিতা, তাহলে আমি একটু বুঝতে পারতাম যে পারছো কিনা। আর এখানে একটা ম্যাথ করো আর কি, ট্রাই করে দেখো পারো কিনা। আচ্ছা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি? প্রশ্নটা হলো যে, ক, এই যে তুল্য রোধ কত, তুল্য রোধ বের করতে হবে, মানে এবি এর কত আছে, তুল্য রোধ কত, আর হচ্ছে এটাই, এটাই প্রশ্ন, ধরে নাও এটাই আমি দিছি। কি হয়েছে answer?
একটা বলতে পারি যে 5, এটা সরি আমি ভুল করলাম একটু। যেটা হবে মাইক্রো 5 মাইক্রো ফ্যারাডের ক্যাপাসিটরটি কতটুকু শক্তি সঞ্চিত করবে? কি সঞ্চিত শক্তি? এটা প্রশ্ন দিছে। কি হবে বলো? এগুলো সব গ্রাউন্ড। এটা গ্রাউন্ড মানে কি তো বুঝো? যে যার সাথে যে পয়েন্টের সাথে গ্রাউন্ড করছে ওই পয়েন্টের ভোল্টেজ কি হয়? জিরো হয়। তখন বাকিটা দেখো তো কিছু করতে পারো কিনা। নোট নোট ফেলাইতে হবে আর কি, নোডাল যে নোট অ্যানালাইসিস করে যে আমরা করতাম, প্রত্যেকটা পয়েন্টে নোটটা হিসাব করতাম, সেইভাবে করলে হয়তো তাড়াতাড়ি করতে পারো কিনা। ছবি দেখো, এটা তুমি এভাবে করতে পারো। আমি জাস্ট বলে দিই, এখানে আমি করছি, গ্রাউন্ডিং করছি এই জায়গাটাতে, মানে এখানে জিরো ফুল হবে। তারপরে দেখো এই জায়গাটাতে গ্রাউন্ডিং করা আছে, তার মানে এইটাও জিরো ভোল্ট, এই নোটটা। এটা যদি জিরো হয় তাহলে এটাও জিরো, কোনো এলিমেন্ট নাই, জিরো ভোল্ট। পুরো তারপরে জিরো। তারপর দেখো এইটা যদি জিরো হয়, এখানে কোনো এলিমেন্ট আসছে নাই তো, তাহলে এই পয়েন্টটাও জিরো। আর এখানেও আমি একটা কি বলবো, গ্রাউন্ডিং করছি, তাহলে এটাও জিরো। ঠিক আছে? তো এই আর কি। তাহলে আমাদের এই যে এটা কাজ করবে না, এটা বাদ। এর দুই প্রান্তে একপাশে ভোল্টেজ জিরো, এটাও বাদ। তারপরে এটাও বাদ, এটা দুই প্রান্তে সেম, এটাও বাদ। পড়ে থাকবে শুধুমাত্র 5 আর 10। এই যে এখানে হয়তো একটা কিছু আছে বলতে পারি না, তুল্যটা কি হবে? 5 আর 10-এর সেই তুল্য রোধ সেটা, এটা হচ্ছে কত? 5 × 10 প্লাস, এটা উত্তর হবে। আর 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সঞ্চিত শক্তি কত? শক্তি কোনো সঞ্চিত শক্তি জিরো হবে, কারণ হচ্ছে জিরো জুল, কারণ হচ্ছে ওর প্লাস কোনো ভোল্টেজই তো দেওয়া হয়নি, তো ও হচ্ছে চার্জ হবে না, তো কোনো শক্তি সঞ্চিত করবে না। এই বুঝতে পারছ? এখন দেখো আমাদের এই যেটা বাকি আছে যেগুলো, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, তারপর হলো পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, অ্যামিটার, তারপর হচ্ছে ভোল্ট মিটার। এই 5টা যন্ত্র। আর কি কোনো মিস করছি? আরো যদি থাকে যাই হোক, যন্ত্রগুলো নিয়ে পড়তে হবে আর কি। আর কেসিএল কেভিল নিয়ে ম্যাথ পারবা। কেসিএল কেভিল নিয়ে আরেক টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে পাওয়ার বের করতে বলে। ওটা দেখা দিতে পারে। যদি কেসিএল কেবিল মানে পাওয়ার, আমরা কেসিএল কেবিল যেহেতু কারেন্ট আর ভোল্টেজ বের করতে পারতেছি, আর প্রথমে কি করা হয়, কারেন্ট ডিফাইন করে কেভিএল হলো, তারপর তখন যতগুলো লুপ থাকে, লুপ থেকে তুমি কারেন্ট বের করলে ভোল্টেজ গুলো তো বের করতে হবে ক্লিয়ার সূত্র দেয়া। এখন ধরে নাও তোমার একটু কমপ্লেক্স সার্কিট দেওয়া হয়েছে, দেয়া তোমাকে বলছে যে প্রত্যেকটা রোধে কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে ওটা বের করো, আর কি পরিমাণ পাওয়ার সাপ্লাই হচ্ছে সেটা বের করো। মানে এরকম একটা কমপ্লেক্স সার্কিট দিয়ে যদি বলো, তো এটা খুবই ইজি। আমরা যদি কেভিএল পারি, তো পাওয়ারটা বের করা যায় ইজিলি।
তো ওটা দেখো আর কি, পাওয়ারের ব্যাপারটা কিভাবে ডিল করবো। পাওয়ার তো বুঝো, পাওয়ার কাকে বলে বলো তো? এটা বাংলা টার্মটা কি? পাওয়ারের বাংলা কি? ক্ষমতা, তাই না? এটা কাকে বলে একটু আমাকে বলো, ক্ষমতা কাকে বলে? ছোটবেলার প্রশ্ন এটা। আইসা বলো তো, পাওয়ার কি? হ্যাঁ, হইছে হইছে, অনেক হইছে। ঠিক আছে, মানে একক সময় প্রতি হারে, মানে একক সময় কাজ করার কি দুটো কাজ ক্ষমতা বলে, এটাই তো কি? আচ্ছা, যাই হোক। তো আমরা এখানে পাওয়ার যেটা বলবো, যে পাওয়ারটা হলো যে একক সময় কি পরিমাণ শক্তি ডিসিপেট হচ্ছে, বা কি পরিমাণ শক্তি আহ মানে রূপান্তর হচ্ছে, এটা বলতে পারো। যেমন আমরা সার্কিটের মধ্যে আসলে কি করি, বিভিন্ন এলিমেন্ট দিই। ধরো না, তুমি একটা সার্কিটে একটা ব্যাটারি দিবা, আর হচ্ছে চার পাঁচটা লাইট, মানে বাল্ব সংযুক্ত করবে। তো এই বাল্ব গুলো যেটা করবে, সার্কিটের যে বিদ্যুৎ শক্তিটা আছে ওখান থেকে আলোক শক্তিতে রূপান্তর করে। তো কতটুকু শক্তি, কি পরিমাণ শক্তি, আলোক শক্তি তারা প্রতি সেকেন্ডে রূপান্তর করতেছে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে, সেটাই হচ্ছে পাওয়ার, তাই না? তো এটাকে আমরা বলি যে কনজিউম পাওয়ার, মানে পাওয়ারটাও ক্ষয় করতেছে, মানে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর করতেছে। আর ওই ব্যাটারি যে একটা পাওয়ার দিবে, মানে ব্যাটারি একটা পাওয়ার দিবে, সেটাকে আমরা বলি সাপ্লাইড পাওয়ার। সার্কিটে এই একজন আছে যে কিনা পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তো দুই ধরনের পাওয়ার, একটা কনজিউম, একটা হচ্ছে সাপ্লাই। এটা খেয়াল রাখো। এখন হচ্ছে কনজিউম পাওয়ার আর সাপ্লাইড পাওয়ার আমরা বের করি। তো প্রথমে মনে রাখতো যে রোদ গুলো আছে ওগুলো সবসময় পাওয়ার কনজিউম করবে, আর তোমার ব্যাটারি নর্মালি সোর্স পাওয়ার সাপ্লাই দিবে। কিছু ক্ষেত্রে সোর্স আবার পাওয়ার নিয়েও নিতে পারে, মানে কনজিউমও করতে পারে। তো কখন করবে, কি করবে আমরা দেখি। আর আরেকটা জিনিস, একটা সার্কিটের ভিতরে যে পরিমাণ পাওয়ার সাপ্লাই হবে, ঠিক সেই পরিমাণ পাওয়ারই কনজিউম হবে, এটা ম্যাচ করবে। ঠিক আছে, যা পাওয়ার সাপ্লাই হবে সেটাই কনজিউম হবে। এই জিনিসটা সত্য। কনজিউম জিনিসটা তো বুঝছো না? কনজিউম হচ্ছে যে ওই যে এই রেজিস্টার গুলো কনজিউম করবে নর্মালি। নর্মালি প্রত্যেকটা রেজিস্টারই, রেজিস্টার এর অ্যাক্রসে যে পাওয়ারটা বের করবে ওটা কনজিউম পাওয়ার হবে অলওয়েজ। এখন ওই যে ব্যাটারি অ্যাক্রসে মাঝে মাঝে তুমি সাপ্লাই হবে নাকি কনজিউম হবে, এটা তোমার একটু মানে ইয়ে হয়ে যাবে, মানে একটু কনফিউজ হয়ে যায়। তো এই জন্য ব্যাটারির ক্ষেত্রে জিনিসটা আমরা শিখবো, আর রোদের ক্ষেত্রে ওটা অলওয়েজ কনজিউম পাওয়ার। এখন পাওয়ারের সূত্রগুলো কি? পি ইকুয়াল টু ভিআই, এটা একটা সূত্র। আর কি কি সূত্র আছে? ভি স্কোয়ার বাই আর, আর আই স্কোয়ার আর, এগুলো তো আছে, এগুলো তো জানো। এগুলো বোধহয় আমরা পড়ছিলাম, ইয়া এই যে রুলের সূত্রটা পড়াছে। এটা তো পাওয়ারের সূত্র। এখন তো অঙ্ক করবা, যখন ম্যাথ যখন করবা, পি যদি পজিটিভ পাও, তাহলে ওটা বলবো ওটা হচ্ছে কনজিউম পাওয়ার। পি যদি নেগেটিভ পাও ম্যাথ করার সময়, ওটা বলবো সাপ্লাই পাওয়ার। ওটা ধরে নাও তুমি পাইলা -2 ওয়াট, তার মানে এই পাওয়ারটা সাপ্লাই হচ্ছে, +2 ওয়াট পাইলা, এই পাওয়ারটা কনজিউম হয়েছে। ঠিক আছে, মানে আমরা যেভাবে করবো সেই হিসাবে নোটিস।
ধরুন এখানে আমি একটা দিছি, সোর্স দিছি, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস 5 ভোল্টের একটা সোর্স। আর এখানে আমি একটা দিলাম, রোধ দিলাম আর, যেটা হচ্ছে ধরানো 5 1 ওহম ধরো। তাহলে এই সার্কিটের উপর দিয়ে কত কারেন্ট যাবে? 5 এম্পিয়ার কারেন্ট যাবে। ঠিক আছে, 5 এম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এখন এই যে 5 এম্পিয়ার কারেন্ট যাবে, তো এখানে আর কি করবে? পাওয়ার ডিসিপেট করবে, পাওয়ার কনজিউম করবে। আর এই যে 5 ভোল্ট, সে পাওয়ার সাপ্লাই করবে। ঠিক আছে, তো 5 ভোল্টটা পাওয়ার সাপ্লাই হবে, আর আরে কি হবে? ওই পাওয়ারটা যে পরিমাণ সাপ্লাই হচ্ছে সেই পরিমাণ পাওয়ারটা ড্রপ হবে। মানে এমনি যদি তোমাকে আবছা আবছা ভাবে দেখাই, তাহলে যেটা হবে, এটার কত ভোল্টেজ, কত 5, আর কারেন্ট কত গেছে 5, এটা কত হবে? 5 × 5 25 ওয়াট আপাতত ধরো আর কি। আর এখানে তোমার 5 এম্পিয়ার কারেন্ট গেছে, তাহলে এখানে পাওয়ার কত কত হবে? এই স্কোয়ার আর, তাহলে 5 স্কোয়ার ইন্টু 1 25। এখন এটা হলো কনজিউম, এটা হলো সাপ্লাই। এখন দুইটা নিয়ম লিখে দিব, যেগুলো মনে রাখতে হবে তোমাকে। এটা হচ্ছে সোর্সের পাওয়ার ডিফারেন্স। সূত্র হলে যেটা পড়বে হচ্ছে P ইকুয়াল টু VI সূত্র। এটা সূত্র দিয়ে তোমার সোর্সের পাওয়ারটা তুমি মেজার করবে। সোর্স V হচ্ছে সোর্সের ভোল্টেজ, আর I হচ্ছে সোর্সের ভিতরে সোর্স থেকে যে কারেন্টটা বেরিয়েছে, অথবা সোর্সে যে কারেন্টটা প্রবেশ করতেছে যেখানে। এখন দেখো, তোমার যখন KVL ফেলবা আর কি, কারেন্ট যদি কারেন্ট প্লাস প্রান্তে, সোর্সের প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত আছে না, কারেন্ট যদি প্লাস প্রান্তে, সরি পজিটিভ প্রান্তে প্রবেশ করে, কিন্তু তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে প্লাস VI। আর কারেন্ট যদি মাইনাস প্রান্তে প্রবেশ করে, মানে তুমি P ইকুয়াল টু VI যে সূত্র দিবা, ওখানে একটা অলরেডি একটা মাইনাস দিবা VI। এইটাই হচ্ছে থাম্ব রুল আর কি, কনজিউম হবে নাকি সাপ্লাই হবে। কারেন্ট যদি প্লাস প্রান্ত দিয়ে প্রবেশ করে তাহলে প্লাস VI, কারেন্ট যদি মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করে তাহলে মাইনাস VI। এখন অনেক সময় দেখো না, আমরা যখন ম্যাথ করতে যাই V এর মানটা নেগেটিভ চলে আসে। তো আলটিমেটলি যেটা তুমি ডিসিশন নিবা, এটা তো তোমার থাম্ব রুল হলো যে তোমার যদি কারেন্টটা যদি প্লাস প্রান্ত দিয়ে থাকে, তাহলে প্লাস VI সূত্র দিয়ে P এর মান বের করতে হবে। কারেন্ট যদি মাইনাস প্রান্ত দিয়ে প্রবেশ করে, তাহলে মাইনাস VI সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে। এখন যদি পিটা পজিটিভ পাও, এই দুটো কথা আমি একটু লিখছি। এই করার পর প্লাস VI মাইনাস VI করে তুমি যদি পিটা পজিটিভ পাও, তাহলে ওইটা হবে সাপ্লাইড পাওয়ার, সরি কনজিউম পাওয়ার। পিটা যদি নেগেটিভ পাও, তাহলে এটা হবে সাপ্লাইড পাওয়ার। এই আর কি, এইটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, আচ্ছা, আমরা কয়েকটা ম্যাথ করে দিলে হয়তো এই জিনিসটা বুঝতে পারবা। এই ব্যাপার সেটা, মানে ব্যাটারি পাওয়ার কনজিউম করবে নাকি সাপ্লাই করবে, এটা সহজে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এখন তোমরা একটা ম্যাথ করতে পারো, এটা ম্যাথ করি।
এরকম সার্কিট দেওয়া হয়েছে, সিম্পল একটা সার্কিট, ছোট। খালি এখানে সোর্স দুইটা আছে, এটাই সমস্যা। সোর্স একটা থাকলে তার লোড হচ্ছে না। যাই হোক, তো এখন হচ্ছে তুমি আমাকে যেটা বের করে দিবা, প্রত্যেকটা রোধের উপর দিয়ে কারেন্ট কত গেছে এটা আমাকে বের করে দেবা। কেসিএল, অর্থাৎ কেভিএল টা ফেলো। এটা তো এটুকু তো করতে পারবা নাকি? আচ্ছা, আমরা একসাথে করি, দেখো আমাদের করতে লাভ হবে। তাহলে দেখো, আমরা নর্মালি কি করি, যে যেটা বড় ভোল্টেজ সোর্স সেখান থেকে কারেন্টটা বের করি। তো এখান থেকে আমি একটা কারেন্ট বের করলাম আই, তো এদিক যে যাবে যাবে, তারপর হচ্ছে এখানে ডিভাইড হবে। তো একটা দিয়ে I1 আর একটা দিয়ে I-I1 নিয়ে যেতে, তো এটা দিয়ে আমি I1 নিয়ে গেলাম, আর এটা দিয়ে আমি I-I1 কে নিয়ে গেলাম, ঠিক না? তারপর এই তো এই পাশ দিয়ে আই ঘুরে এখানে আসবে, আর এখান থেকে I-I1 আসবে, এখান থেকে ঘুরে ফিরে ওই আই ফেরত আসবে। ডিফাইন করা হয়ে গেল। এখন তোমরা একটু খালি আমাকে কারেন্ট গুলো বের করো। এটা লুপ 1 ইউজ করবা, এটা লুপ 2 ইউজ করবা। হ্যাঁ, দুইটা লুপ থেকে দুইটা ইকুয়েশন বের হবে। ইকুয়েশন গুলো বের করে আমাকে জাস্ট আই আর I1 এর মানটা বের করে দিতে হবে। আমি লিখতেছি, তোমরা নিজে নিজে করো। তাহলে আমার দুইটা ইকুয়েশন বের হয়েছে, একটা 1, এটা 2। সলভ করো তো কত হয়, 1 আর 2 সলভ করে। আই কত আর I1 কত? অন্য কত বের হলো? অন্য
রাইসা, কত বেড়েছে তোমার? এই, হুম, ঠিক আছে, এটা আমার হচ্ছে, এটাই আসলো তাই না? তাহলে আমাদের i-i1টা আসবে তাহলে কত? এটা আসবে হলো, এটা থেকে এটা বিয়োগ যাবে, 3.57 থেকে 1.7171 বিয়োগ দিই, তাহলে পাশে আছে 1.86, এটা আসলো। আচ্ছা, তাহলে আমরা কারেন্ট, তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন গুলো তাহলে ঠিক আছে, কোনোটা যেহেতু নেগেটিভ আসেনি, তাহলে যেভাবে আমরা ধরছি সেভাবে কারেন্টটা হবে আর কি। তো এখন হচ্ছে পাওয়ারটা বের করতে হবে, পাওয়ারটা, পাওয়ারটা যেটা আমরা, দেখো রোধ গুলা যেগুলো আছে, তিনটা রোধ আছে, ওগুলাতে পাওয়ার কনজিউম হবে এখন 10 ভোল্ট আর 40 ভোল্ট। একটা হয়তো পাওয়ার নিবে, আরেকটা পাওয়ার হচ্ছে আহ ইয়া হবে, কি বলে, কনজিউম করবে। এখন আমরা দেখো আমাদের যে কারেন্ট গুলো আছে, আমরা যে হিসেবে ধরছি, এখানে i1 কারেন্ট গেছে, এই এটার উপর দিয়ে আই ওয়ান কারেন্ট গেছে, আর এটার ভিতর দিয়ে i1 কারেন্ট ঢুকতেছে, আই কারেন্ট ঢুকতেছে। তো আমি যদি এই সোর্স গুলোর হিসাব করি আগে, সোর্স গুলোর জন্য হিসাব করি, তো সোর্স আমি P10 নাম দিলাম, আচ্ছা PS1 নাম, PS10 নাম দিলাম। অর্থাৎ এই 10 ভোল্টটা পাওয়ার কনজিউম করবে নাকি সাপ্লাই করবে, ওটা কিভাবে বুঝবো? তাহলে এটার ভোল্টেজের সাথে আমি কি সূত্র ইউজ করবো? দেখো কারেন্ট যেটা আছে এর ভিতর দিয়ে কারেন্ট যেটা ঢুকছে, সেটা কি প্লাসে ঢুকছে নাকি মাইনাসে ঢুকছে এটা দেখতে হবে। প্লাসে ঢুকতেছে, তাহলে আমি প্লাস ভিআই সূত্রটা ইউজ করবো। তাহলে ওটা যদি ইউজ করি, ভিআই, এটা সূত্র ইউজ করবো। ভি এর ভ্যালু হচ্ছে 10, আর আই হচ্ছে i1 এর ভ্যালুটা, সেটা i1 এর ভ্যালুটা কত হয়ে গেছে? 1.714। তাহলে এটা যেটা আসবে, এটা আসবে 17.14 ভোল্ট। এখন দেখো এটা কি পজিটিভ বের হলো না? পজিটিভ বেরিয়েছে কিন্তু। আমরা কি জানি যে যদি পাওয়ারটা পজিটিভ বের হয় তাহলে ওটা কনজিউম পাওয়ার, ঠিক আছে, এটা কিন্তু কনজিউম পাওয়ার হলো তাই। PS2, PS2 বা PS40 বলে, PS4, এর ভিতরে আই যেটা আছে সেটা কিন্তু মাইনাস যে ঢুকতেছে, মানে দেখবা যে ঢুকতেছে কোন দিক থেকে, ঠিক আছে। তো এখন যদি এটা প্রবেশ করে মাইনাসের দিকে, তাহলে আমি এখানে সূত্র করবো মাইনাস ভিআই, এটা সূত্র ফেলতে হবে। তো মাইনাস ভি এর ভ্যালু হচ্ছে এখানে 40, আর আই এর ভ্যালু হচ্ছে 3.571। এটা যেটা বের হবে সেটা আসতেছে -50 × 3.571, এটা যেটা আসতেছে -142.84। এগুলো একক গুলো আমি ভোল্ট বলছি কেন, সরি, এটা তো ওয়াট না, পাওয়ারের একক তো ওয়াট, এত ওয়াট। তো এগুলো সোর্সের গুলো গেল। এখন হচ্ছে আমি যদি এই যে রোধের গুলো চিন্তা করি, রোধ প্রথমে হচ্ছে P10, পি P5 ইউজ করলাম। সেটা কিভাবে ইউজ করবে, যে এই যে কোনো তুমি আই স্কোয়ার আর ইউজ করবে, আই স্কোয়ার আর ইউজ করতে হবে, কারণ ভোল্টেজ গুলো তো জানো না, কারেন্ট কত গেছে সেটা জানো। তাহলে I2R যদি ইউজ করো, তাহলে এটা হবে i1 স্কোয়ার × 5। তাহলে i1 এর ভ্যালু কত? 1.714। তাহলে তোমরা একটু জলদি জলদি এটা আমাকে বলে দাও তো, P6 কত, P5 কত, আর P10 কত? পারবে না? এই যে I2, আই হচ্ছে যে কারেন্টটা অল্প দিয়ে গেছে, আর হচ্ছে এটা কত, P5 কত অন্য, অল্প দিয়ে কি i1 কারেন্ট গেছে না? i1 কারেন্ট গেলে করো i1 স্কোয়ার × 5। তো এটা আসতেছে 14.68। তারপরটা P6 এর উপর দিয়ে গেছে আই কারেন্ট, 3.571 স্কোয়ার ইন্টু 6, 76 ভোল্ট, 4 আর P10 যদি করি, P10 হচ্ছে 1.86 স্কোয়ার ইন্টু 10, 34.596। আমাদের যদি ম্যাথ ঠিক আছে, এই কনজিউম পাওয়ার গুলোর যোগফলটা হবে এই যে সাপ্লাইড পাওয়ারটার সমান। দেখি তাহলে
টোটাল পিস কনজিউম এটা এটা কি কি হবে? P5 যোগ P6 যোগ P10 যোগ হচ্ছে PS10। ঠিক আছে, তো যোগ করে দেখি 14.68, 76.51, 34.596 আর 17.9। তাহলে এটা আসতেছে 142.926। অলমোস্ট মিলে গেছে। এটা হচ্ছে -142, এই পাওয়ারটা সাপ্লাই হয়েছে আর ওই সেম পরিমাণ পাওয়ারটা কনজিউম হয়েছে। বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, তাহলে যে কোনো সার্কিটের জন্য পাওয়ার যদি আসে তাহলে বের করতে পারবে না? পারবা, আশা করি। ঠিক আছে, তো এটা পাওয়ার নিয়েছিল, এটা আমরা শেষ করি, শেষ করলাম। এরপর হচ্ছে হিস্টন ব্রিজের ইয়াতে বললাম না, PS10 টা পজিটিভ আসছে, এটা কনজিউম পাওয়ার। এই যে এটা কি ছিল, পি পজিটিভ হলে কনজিউম পাওয়ার, এটা কনজিউম মানে সোর্স যে সবসময় তোমাকে পাওয়ার দিবে এরকম সোর্স পাওয়ার কনজিউমও করতে পারে। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে ওই সোর্সটা আসলে চার্জ হচ্ছে। অসুবিধা কি বুঝনি? তুমি পাওয়ারটা যদি পজিটিভ আসে তুমি এটা কনজিউম পাওয়ার ধরবা, যদি নেগেটিভ আসে তাহলে এটা আহ ইয়া সাপ্লাই পাওয়ার। ঠিক আছে, আর এই যে এইগুলো হচ্ছে কনভেনশন। ঠিক আছে, এই আর কি। তো এখন এগুলা হচ্ছে কমপ্লেক্স ভাবে চিন্তা করা যাইতো। আহ আমরা হচ্ছে একটা নিয়ম ধরে জিনিসগুলো করতেছি যাতে করে আমাদের যত শুরু থেকে যে বেসিক থেকে যে আমরা যেভাবে করে আসতেছি ওগুলোর সাথে সবকিছু অ্যালাইন করে, তো সেই হিসাবে এগুলো ঠিক করা হয়েছে। তো ওই হিসাবে মনে রাখলে বেটার। তুমি যদি একটু মাথা খাটাও যে প্লাস হলে কেন কনজিউম পাওয়ার হবে, মাইনাস হলে কেন সাপ্লাইড পাওয়ার হবে, তাহলে জিনিসগুলো হয়তো আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবে। একটু জিনিসটা চিন্তা করলে বুঝতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হলো ইভেন কি আমি ওই যে কেভিএল এর যে নিয়মগুলা বলে দিছি দু সেটটা, ওগুলো তুমি ওগুলো নিয়েও চিন্তা করতে পারো। মানে তোমার যদি ফ্রি সময় থাকে তাহলে, আর যদি না সময় থাকে তাহলে যেভাবে বলছি ওভাবে অঙ্ক করো, ম্যাথ মিলে গেলে হলো। তারপর হচ্ছে হুইটস্টোন ব্রিজটা পড়া লাগবে একটু ডিটেলসে, যদিও আমরা এটা জানি কি। হুইটস্টোন ব্রিজে যেটা থাকে আমাদের চারটা রোধ আছে। আহ যারা চারটা রোধ থাকবে এবং ওগুলো হচ্ছে এক একটা একটা প্যাটার্নে সজ্জিত থাকবে, চারটা রোধ থাকবে, ওগুলো একটা প্যাটার্নে সজ্জিত থাকবে। তো দেখি, আহ, বা তুমি যদি বলো এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়, চারটি রোধ, রোধ চারটি রোধ কে তুমি প্রথমে শ্রেণী সমবায়ে সংযুক্ত করবে, যুক্ত করবে। ঠিক আছে, এখন এটা করার পর দেখো, আমি করে দেখি। এখানে করলাম এই যে চারটা রোধ আমি নিব, এখানে এখানে একটা রোধ নিলাম, এখানে একটা রোধ নিলাম, আর এখানে একটা রোধ নিলাম, আর এখানে একটা রোধ। শ্রেণীতে আছে সবাই, তুমি যদি ধরো কোনো কিছু নেই। এখন আমরা এই দুই প্রান্তে যেটা করব, এখানে একটা ভোল্টেজ লাগাবো, আর এই দুই প্রান্তে মাঝে এইখানে এখানে আমরা একটা গ্যালভানোমিটার লাগাবো, যেটার একটা রোধ থাকবে। এই যে যেটা তৈরি হলো এটাই হচ্ছে হিউস্টন ব্রিজ সার্কিট। কারণ এই এই টোটালটা, এটা হচ্ছে একটা হিউস্টন ব্রিজ সার্কিট এটা। তো এখন এইটা এই কথাটা হচ্ছে তোমার কনফিউজ করতে পারে, এটা লিখে দিই, মোবাইল থাকে
আহ, 4টা রোধকে নিয়ে আমাদের হুস্টন ব্রিজটা তৈরি হবে। তো এমন ভাবে থাকতে হবে যাতে দুইটা প্রান্তে একটা ভোল্টেজ সোর্স থাকে এবং অপর দুইটা প্রান্তের মানে যে থাকবে সেটা হচ্ছে একটা, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে একটা গ্যালভানোমিটার থাকবে। এই গ্যালভানোমিটারটা একটা নির্দিষ্ট রোধ থাকবে, অল্প কিছু হলেও রোধ থাকবে, অর্থাৎ এই গ্যালভানোমিটারের উপর দিয়ে কিছু কারেন্ট হতে যাবে। আমি যদি সার্কিটটা, ওই সার্কিটে যদি পাওয়ার সাপ্লাই করি আর কি, তাহলে এখন এরকম করলেই তো হবে না। আমাদেরকে এই যে রোধ গুলোর যে ভ্যালু গুলো, ওগুলো একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তো আমরা যেটা করব, এটা হচ্ছে আমি পয়েন্ট নাম দিলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সি, ডি, এবিসি, ডি নাম দিলাম পয়েন্ট গুলো। এ সি এর অ্যাক্রস এই যে এই রোধটা, এটাকে পি নাম দাও, আর এটাকে ধরুন কিউ নাম দিলাম, এটাকে আর, এটাকে এস। এখন তোমাদের কিন্তু এই সার্কিটটা দেখে চিনতে হবে যে এটা একটা হুস্টন ব্রিজ সার্কিট, মানে ওই কম্বিনেশনটা বা যে ওরিয়েন্টেশনটা সেটা দেখেই বুঝতে হবে। তো বুঝতে পারতেছো যে এরকম যদি ওরিয়েন্টেশন পাও যে এ বির অ্যাক্রস এইভাবে ভোল্টেজ আছে, সি আর ডি প্রান্তে তোমার একটা রোধ আছে, তো তোমাকে বুঝতে হবে যে পি কিউ আর এস এটা আসলে একটা হুইটস্টোন ব্রিজ নীতিতে মানে আছে। তো এখন এইভাবে যদি থাকে, যদি গ্যালভানোমিটারের উপর দিয়ে কোনো কারেন্ট আমরা নিয়ে মানে গ্যালভানোমিটারটা যদি বিক্ষেপ না দিতে হয়, তার মানে গ্যালভানোমিটারের উপর দিয়ে কোনো কারেন্ট নিয়ে যাওয়া যাবে না, তাই না? সেটা কোন শর্তে নিয়ে যাওয়া যাবে সেটা আমরা বের করতে চাচ্ছি। আমরা যখন কানেকশন দিব, নর্মালি কি হবে, গ্যালভানোমিটারের উপর দিয়ে একটা কারেন্ট যাওয়ার কথা। তো আমরা চাচ্ছি এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে? তো এটা ওপেন সার্কিট হয়ে থাকবে। ওপেন সার্কিট যদি হয়ে থাকে, তার মানে ওই গ্যালভানোমিটারের উপর দিয়ে কারেন্ট যাবে শূন্য, কোনো কারেন্ট যাবে না। তো এটা শূন্য কখন হবে? শর্তটা কি, সেটাই আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? এখানে একটা কথা বলে, কথাটা হচ্ছে এরকম যে গ্যালভানোমিটার, আচ্ছা তোমরা বলতে পারতো গ্যালভানোমিটার এমিটারের মধ্যে পার্থক্য কি? বলো। এই জিনিসটা গ্যালভানোমিটারের সাম্য অবস্থা। হ্যাঁ, বলো বলো, কিছু বলছিলা। আদর্শ, আচ্ছা, অ্যামিটারের সাথে এটা কি তাহলে পার্থক্য হলো? তারপর গ্যালভানোমিটার আর অ্যামিটারের মধ্যে পার্থক্য হচ্ছে যে গ্যালভানোমিটারটা কাজই হলো যে ও কারেন্টের উপস্থিতি ডিটেক্ট করবে, ঠিক আছে? আর মানে জাস্ট ওর কাজ হচ্ছে জাস্ট ডিটেক্ট করা যে কারেন্ট আছে কি নাই। অ্যামিটারের কাজ হলো কারেন্টটাকে মেজার করা। ইভেন কি ভোল্ট মিটার, গ্যালভানোমিটার থাকে, গ্যালভানোমিটার দিয়ে আমরা ভোল্ট মিটার তৈরি করি, অ্যামিটার তৈরি করি, ঠিক আছে? তো দুইটা ক্ষেত্রে আমরা ভোল্টমিটার অ্যামিটার দুইটা তৈরি করার সময় আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি। তো অ্যামিটার এবং ভোল্টমিটার আলাদা কোনো যন্ত্র না, এগুলাকে গ্যালভানোমিটার দিয়েই বানানো হয়েছে, জাস্ট একটু টুইক করে। আমরা জিনিসটা দেখবো যে কিভাবে বানানো হয় গ্যালভানোমিটার থেকে এই দুইটা যন্ত্র কিভাবে বানানো হয়। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য যেটা বললাম যে গ্যালভানোমিটারের সাম্যাবস্থা তৈরি করবো এই সার্কিটে, ইলেকট্রনিক সার্কিটে আমরা গ্যালভানোমিটারের সাম্যাবস্থা সৃষ্টি করবো, এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবো না। এখন তোমরা অলরেডি জানো সেটা কিভাবে হয়। যদি এটা হয় পি ভাগ কিউ ইকুয়াল টু যদি হয় আর ভাগ এক্স, এটা হলো সাম্যাবস্থার সৃষ্টি হবে, এটা তোমরা জানো।
সাম্যাবস্থার সৃষ্টি হবে বলতে এইটা, এটা হবে। এখন এটা আমরা প্রমাণ করবো। পি ভাগ কিউ ইকুয়াল টু আর বাই এস কেন হবে? তো প্রমাণটা আসলে করি, সার্কিটটা লাগবে আমাদের। দেখো, আমরা প্রথমে কেসিএল ফেলবো, ঠিক আছে? এ সি এল, কেসিএল ফেলবো। হুম, কেসিএল ফেললাম। কেসিএল ফেলে আমরা এ পয়েন্টে আর বি পয়েন্টে, ও কেসিএল ফেলার আগে আমরা কারেন্ট গুলো ডিফাইন করি। ধরে নাও যে আমাদের এখান থেকে একটা কারেন্ট বের হবে, তাই না? সার্কিট থেকে তো একটা কারেন্ট বের হবে এদিক দিয়ে, এই যে প্লাস প্রান্ত থেকে বের হবে। এইখানে কারেন্টটা ডিভাইড হয়েছে। ধরে নাও এখানে হচ্ছে আই কারেন্ট বাইরেছে, তো এখানে কারেন্টটা ডিভাইড, একটা কারেন্ট আই ওয়ান ধরলাম, একটা কারেন্ট আই টু ধরলাম, ঠিক আছে? এটা ধরো। আর এখন ধরে নাও এইটা সাম্যাবস্থায় নাই, সাম্যাবস্থায় যদি না থাকে তাহলে গ্যালভানোমিটারের উপর দিয়ে একটা কারেন্ট যাবে। তো সেই কারেন্টটা আমরা ধরে নিচ্ছি যে আইজি কারেন্ট, ঠিক আছে? আইজি কারেন্ট যাবে। আর তাহলে এই আই ওয়ানটা এখানে ভাগ হবে অবশ্যই, যদি আইজি কারেন্ট এদিক দিয়ে যায়। তো এখন আমি ধরলাম যে এদিক দিয়ে কারেন্ট গেছে হচ্ছে আই থ্রি ধরলাম, আর এই আইজি আর আই টু যদি যোগ হয় তাহলে এই দিক দিয়ে কারেন্ট গেছে আই ফোর। তো আই থ্রি আর আই ফোর মিলে আবার এদিকে আই যাবে, ঠিক আছে? কারেন্টের ডিফাইন করাটা বুঝছো তো? প্রথমে আই নিয়ে গেলাম, আই ওয়ান আর আই টু ভাগ করে দিলাম, তারপর আই ওয়ান ধরে নিচ্ছি যে আই ওয়ান এই আইজি কারেন্টটা যেদিকে আমি ধরছি সেদিক দিয়ে যাবে, উল্টা যদি হয় তাহলে উল্টে যাবে, সমস্যা নাই, আমি তো আমার মতো ডিজাইন করতে পারি। আমি ধরে নিলাম যে আইজি কারেন্টটা সি থেকে ডি পর্যন্ত যাবে, তাহলে কিউ দিয়ে আরেকটা কারেন্ট যাবে, সেটাকে আই থ্রি ধরছি, আর এদিকে এস দিয়ে একটা কারেন্ট যাবে, সেটাকে আমি আই ফোর ধরছি। টোটাল পাঁচটা কারেন্ট। তো আমি কিন্তু চাচ্ছি যে আইডিটা যাতে জিরো হয়, এই আর কি। ঠিক আছে, এ পর্যন্ত কি ঠিক আছে? ওকে। এখন দেখো আমি এ পয়েন্টে আর বি পয়েন্টে কেসিএল আর কেভিএল ফেলবো। যদি ফেলি তাহলে এ পয়েন্টে আমি যদি কেসিএল ফেলি, এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে না, সরি, আমি এটা করবো, আমার দরকার সি আর ডি পয়েন্ট, কারণ ওখানে প্রবলেমটা লাগে। সি পয়েন্টে কেসিএল যদি ফেলি, দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, যে আই ওয়ান ইজ ইকুয়াল টু আই জি প্লাস আই থ্রি, লেখা যায়? সি তে কারেন্ট আই ওয়ান ঢুকতেছে, বের হচ্ছে আই থ্রি আর আইজি, তাহলে প্রবেশকৃত কারেন্ট, ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হবে কিনা? হবে। তো এখন আমরা আইজিটাকে এখানে শূন্য দেবো, কারণ আমরা সাম্য অবস্থার জন্য জিনিসটা দেখতে যাচ্ছি কি এরকম হয়। আইডিটা যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি আই ওয়ান আর আই থ্রি সমান, এটা গেল একটা। তারপর হচ্ছে ডি পয়েন্টে আমি আরেকটা কি আছে, কেভিএল, কেসিএল, ডি পয়েন্ট। ডি পয়েন্টে যদি ফেলি তাহলে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় যে তোমার আই টু প্লাস আইজি ইজ ইকুয়াল টু আই টু আর আইজি ইনকাম মানে প্রবেশ করতেছে, আর আই ফোর কারেন্টটা বের হচ্ছে। তো এখন ওই তো আইজিটা জিরো, কারণ আমি চাচ্ছি যে এটা সাম্যাবস্থায় থাকবো, তাহলে এটা হয়ে যাবে আই টু ইজ ইকুয়াল টু আই। এই দুটো জিনিস আমি দেখি, আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি, আই টু ইকুয়াল টু আই ফোর আসতেছে। এবার আমি কেভিএল ফেলবো এই দুইটা লুপে, এখানে এই এই দুটো লুপে কেভিএল ফেলবো। তাহলে দেখো, কেভিএল যদি ফেলি আমি নাম দিই, এটা হচ্ছে লুপ ওয়ান আর এটা হচ্ছে লুপ টু, লুপ ওয়ান আর লুপ টু। তাহলে লুপ ওয়ানে যদি আমি ফেলি, ধরুন আমি এ পয়েন্ট থেকে স্টার্ট করতেছি, তাহলে আমি যেদিকে যাব সেদিকে হবে, তাহলে আই ওয়ান ইন্টু পি, হ্যাঁ, তারপর হলো আই জি ইন্টু জি, তারপর হলো
মাইনাস হবে না, মাইনাস হবে I2 ইন্টু আর ইকুয়াল টু 0। দেখো তো ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন আইজিটা তো 0 থাম অবস্থার জন্য, তাহলে I1P ইজ ইকুয়াল টু কি আসছে, সরি মাইনাস I2 আর এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি কি I1P I2 আর I2 নাকি I1 I2, ঠিক আছে, এটা আমরা বের করে রাখলাম। এখান থেকে আরেকটা কাজ করে রাখলাম, I1 ডিভাইডেড বাই I2, এটা আমি লিখলাম, একটা কাজ করি P ভাগ R করবো, তো এটা করি P ভাগ R I2 ভাগ I1, এটা হচ্ছে লুপ 1 এ KVL টা। লুপ 2 তে যদি KVL ফেলো, লুপ 2 তে তাহলে সি পয়েন্ট থেকে স্টার্ট করতেছি, H3 ইন্টু কিউ, তারপর হলো মাইনাস I4 ইন্টু এস মাইনাস IG ইন্টু জি। ভি হচ্ছে ওই রোধটা আমি ধরলাম 0। তো এখানেও আইজিটা 0 অবস্থার জন্য নিচ্ছি, I3 ইন্টু কিউ I4 ইন্টু এস, এটা 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I3 কিউ ইকুয়াল টু I4 এস। এখান থেকে তুমি যেটা করতে পারো, I3 ভাগ I3 কিউ ভাগ এস করলাম, কিউ ভাগ এস কিউ ভাগ এস ইকুয়াল টু I4 I2। আচ্ছা, এই দুইটা লাইন থেকে কি লেখা যায় দেখো তো। তোমার হলো I1 ভাগ I3 এটা ইকুয়াল টু 1, আর I2 ভাগ I4 এটা ইকুয়াল টু 1। যদি হয় আমরা এটা লিখতে পারি না যে I1 ভাগ I3, I1 ভাগ I3 ইজ ইকুয়াল টু I2 ভাগ I4, দেখা যায় কি? এখান থেকে তুমি যদি করো যে I1, আমার তো I2 ভাগ I1, I2 ভাগ I1, I2 ভাগ I1 কি লেখা যায়? I2 ভাগ I1 লেখা যায় I4 ভাগ I3। দেখো তো এগুলো করতে পারি কিনা। হ্যাঁ, করা যায়। এইটা এটা এখান থেকে এটা লেখা। আচ্ছা, তাহলে পি ভাগ আর, এখান থেকে দেখো ইকুয়েশন 1 থেকে দেখো পি ভাগ আর I2 ভাগ I1 আছে, তো I2 ভাগ I1 এর জায়গায় আমি লিখতে পারি I4 ভাগ I3, যেহেতু I2 ভাগ I1 ইজ ইকুয়াল টু I4 ভাগ I3। তারপরে আবার কি লিখতে পারি, পি ভাগ আর I4 ভাগ I3 কে কি লেখা যায়, কিউ ভাগ এস, কিউ ভাগ এস। তাহলে আমাদের প্রমাণ করতে হইতো পি ভাগ কিউ ইন্টু আর ভাগ এস, তো আসছে আর কি। তো এরকম করে তাহলে আমরা দেখলাম যেটা, যে গ্যালভানোমিটার দিয়ে যদি কারেন্টটা শূন্য হয়, অর্থাৎ আইজিটা যদি শূন্য হয়, তাহলে আমাদেরকে এই জিনিসটা হতে হচ্ছে পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস, মানে এইটার অনুপাত আর এইটার অনুপাত সমান হবে। অথবা তুমি যদি চিন্তা করো এইটার অনুপাত আর এইটার অনুপাত সমান হবে, যাই হোক। তো এইটা যদি করতে পারো তাহলে দেখবা যে ওটা কোনো কারেন্ট যাবে না। তো এটাই হুইস্টন ব্রিজের নীতি, যে এটা আমাকে সমান করতে হবে, এই অনুপাত দুটো সমান করতে হবে, যদি হয় তাহলে কারেন্ট যাবে না। ঠিক আছে, এখন এটা দিয়ে কি ধরনের প্রশ্ন আছে, প্রশ্নগুলো কি তোমরা সলভ করছো? গ্যালভানোমিটার দিয়ে, সরি হিউস্টন ব্রিজের প্রশ্ন তো অনেক আসে বোধহয় পরীক্ষাগুলোতে। হ্যাঁ সেম, এই যে তুমি জাস্ট একটু অল্টারনেট করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এ মানে জাস্ট খালি কোনাকুনি যায় না, এই যে আরে কোনাকুনি যায় না, এই যে এদিকে এদিকে যায় না, এদিকে এদিকে যাও অথবা এদিকে এদিকে যাও, মানে একটা বর্গের মতো চিন্তা করো, একটা বর্গের বাহুগুলো বরাবর তুমি চিন্তা করতে পারছো। যে তুমি যদি এদিকে দিক নাও তাহলে এদিক নিবা, এদিকে দিক নিলে এদিকে দিক, কোনাকুনি যায় না, ডায়াগোনাল না, বাহুগুলো বরাবর যাবে। ঠিক আছে।
তুমি এখান থেকে দেখতে পারো পি ভাগ কিউ ইকুয়াল টু যদি আর ভাগ এস হয় তাহলে পি ভাগ আর ইকুয়াল টু কিউ ভাগ এস হবে। তো যে কোনোটাই সত্য, ঠিক না? এই ওকে। এখন ধরে নাও সি আর ডি প্রান্তের অ্যাক্রসে তো গ্যালভানোমিটার আছে, এ আর বি এর অ্যাক্রসে রাখছি হচ্ছে সোর্সটা। এখন আমি যদি অল্টারনেট করি, এ আর বি, সি আর ডি এর অ্যাক্রসে যদি আমি সোর্সটাকে রাখি এবং এ আর বি এর অ্যাক্রসে যদি আমি গ্যালভানোমিটারটাকে রাখি, তো তোমার কি মনে হয় যে কারেন্ট যাবে গ্যালভানোমিটারের উপর দিয়ে? আমি জাস্ট ওদের পজিশনিং গুলো চেঞ্জ করে দিই। সি আর ডি এর অ্যাক্রসে গ্যালভানোমিটার ছিল, আমি সি আর ডি এর অ্যাক্রসে ভোল্টেজটা দিব, আর এ আর বি এর অ্যাক্রসে গ্যালভানোমিটারটা দিব। তো সেক্ষেত্রে কি কারেন্ট ফ্লো হবে কি হবে না গ্যালভানোমিটারের উপর দিয়ে? হুম। I3 I4 বাদ দাও, ওগুলা বাদ, ওগুলা তো প্রমাণ করার জন্য শিখছি। তোমার কিন্তু প্রশ্ন তো আর এগুলা দিবে না। প্রশ্নে তোমার থাকবে পি কিউ আর এস। তো তুমি বলবে যে হ্যাঁ, রোধ গুলো যদি অনুপাত গুলো সমান হয় তাহলে হবে, আলাদা হবে না। তবে হ্যাঁ, কারেন্ট ফ্লো হবে না। বোঝা যাচ্ছে যেহেতু আমি এই ওরিয়েন্টেশনে সাম্যাবস্থা পাইছি, এটা দুটো যদি চেঞ্জও করে দিই তাও সাম্যাবস্থা পাবো, তাই না? এই আর কি। তো এখন প্রশ্ন কি রকম আছে এগুলা দিয়ে? প্রশ্ন কিরকম আছে? প্রশ্ন যেটা তোমাকে আসে আমি বলে দিই। এই যে এখানে একটা বলবে যে এখানে একটা রোড আছে, এখানে একটা রোড আছে, একটা রোড আছে, একটা রোড আছে। এটা হচ্ছে গ্যালভান, ঠিক আছে? গ্যালভান এখন বলবে যে আহ, এগুলো ধরুন মান টান দিয়ে দিই, পি কিউ আর, আর এখানে ধরুন এস দিয়ে দিই। এখন বলবে কি বলবে যে পি কিউ আর এস মানে জি, মানে এই গ্যালভানোমিটারের সাম্যাবস্থা সৃষ্টি করতে হলে এস এর সাথে তোমার হচ্ছে কি মানের রোধ যুক্ত করতে হবে। মানে ধরে নাও যে এটা তোমার সমান না, পি ভাগ আর ইকুয়াল টু কিউ ভাগ এস ইজ নট ইকুয়াল টু জিরো, মানে সরি নট ইকুয়াল, এই অনুপাতটা সমান হয়নি। এখন যদি অনুপাত সমান না হয় তাহলে তোমাকে বলছে যে এস এর সাথে কত মানের একটা রোধ আমি যুক্ত করব যাতে করে এই গ্যালভানোমিটারের উপর দিয়ে কোনো কারেন্ট ফ্লো না হয়, বা গ্যালভানোমিটারের সাম্যাবস্থা সৃষ্টি হয়। তো এখন এটা তোমার যে কোনো চারটার যে কোনোটার সাথে মানে একটা রোধ সংযুক্ত করতে বলতে পারে। বলতে পারে যে পি এর সাথে কত সংযোগ করব, কিউ এর সাথে করব, বা আর এর সাথে বা এস এর সাথে, যে কোনো একটার সাথে সংযুক্ত করতে বলবেন। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারছো? তো আমি ধরলাম যে প্রশ্নটা তোমাকে এটাই বলছে যে সাম্য গ্যালভানোমিটারে সাম্য অবস্থা সৃষ্টি করার জন্য এস এর সাথে কত যুক্ত করতে হবে, ঠিক আছে? কত আহ মানের রোধ সংযুক্ত? এইটা প্রশ্ন আসে, প্রায় আসে, এমসিকিউ তে আসে, ইভেন গ নম্বরে আসে, আর ঘ নম্বরে আসে। ঠিক আছে, গ্যালভানোমিটারের সাম্যাবস্থা সৃষ্টি করার জন্য এস এর সাথে কত মানের রোধ সংযুক্ত করছে। এখন এইটা আমি বললাম না, পি কিউ আর বাকিদের জন্য হতে পারে। তোমাকে বলবো এই যে সেম প্রশ্ন, জাস্ট এস জায়গায় বললো পি, সেম প্রশ্ন এস জায়গায় বললো কিউ বা আর। যাই হোক, তুমি দেখবা যখন তোমাকে এই ম্যাথটা দিছে, ম্যাথে যে ইনফরমেশন গুলো দিছে ওগুলো ইনফরমেশন দিয়ে দেখবা যে এই অনুপাতটা সমান হচ্ছে না। পি ভাগ আর ইজ নট ইকুয়াল টু এস কিউ ভাগ এস। তার মানে কিছু একটা এস এর সাথে যুক্ত করে এই অনুপাতটাকে সমান বানাচ্ছে, তাই না? যে এস এর সাথে আমি কতটুকু সংযুক্ত করে এখন সমস্যা হচ্ছে যে আমরা সংযুক্ত কোনো একটা রোডের সাথে আরেকটা রোড সংযুক্ত করতে পারি কয়ভাবে, বুঝতে পারবো?
একটা রোধ আছে তোমার কাছে, একটা রোধ তোমাকে আমি দিব, এটা তুমি কয়ভাবে সংযুক্ত করতে পারবে, কিন্তু এই যে দুইজনকে কয়ভাবে তুমি সংযোগ দিতে পারবে রোধ গুলোকে, এটা কিন্তু খুব বেসিক প্রশ্ন। দুইটা রোধ দিছি, তোমাকে বলছি একটা নেটওয়ার্ক বানাও, তুমি কয়ভাবে করতে পারবে, কম্বিনেশন কয়ভাবে করতে পারবে, কি কি? আইসা বলো তো, এইটা এতক্ষণ সময় লাগে বলতে? দুইটা রোধ দিছি, তুমি হয় সিরিজে লাগাবে নাহলে প্যারালালি লাগাবে, ঠিক না? তো এখন আমরা তো দুইভাবে করতে পারি, আমাকে তো বলছো কত মানের রোধ সংযোগ করতে হবে, আমি সিরিজে লাগাবো নাকি প্যারালালি লাগাবো ওটা আমরা বুঝতে পারবো, ঠিক না? বুঝে পাইছো না? তোমার যে নোটটা দিছে ওখান থেকে পি ভাগ আর ইকুয়াল টু কিউ ভাগ এস প্রাইম ধরো, ঠিক আছে? এস প্রাইম ধরো, এখান থেকে এস প্রাইমের ভ্যালুটা বের করলো, করলো, ঠিক আছে? পি ভাগ আর ইকুয়াল টু কিউ ভাগ এস প্রাইম, বা তুমি এটাকে ধরো আমি ধরলাম যে আমার যে রোধটা এটা এক্স, এক্স বা এস প্রাইম ধরি, তাহলে বেশি বুঝতে পারবো। তাহলে এস প্রাইমের ভ্যালু এখান থেকে বের করো, এস প্রাইম, অর্থাৎ এই এই এস এর জায়গায় যদি এস প্রাইম বসে তাহলে আমার এটা সাম্যাবস্থা সৃষ্টি করতেছে। এখন যদি হয় যে এস প্রাইম ইজ গ্রেটার দেন এস, অর্থাৎ এখানে যা ছিল সেটার থেকে তোমার যে যেটা দরকার এস প্রাইম সেটা বেশি, তাহলে তোমার কি মনে হয় কি করতে হবে? এস এর সাথে কত মানে রোধ, এস এর সাথে আমি কি সিরিজ দিব নাকি প্যারালাল দিব? তাহলে এস এর সাথে এক্স মানে ধরুন একটা রোধ সিরিজে থাকবে নাকি প্যারালাল থাকবে? কেন সংযুক্ত না, যোগ হবে, কারণ আমরা কি জানি সিরিজে রোধ যোগ হয়, প্যারালালি রোধ কমে যায়। দুইটা জিনিস প্যারালাল আছে, 10 আর 10 প্যারালাল আছে, 5 হয়ে যায়, কমে যাবে। তো এস এর সাথে তোমার তো এস প্রাইমটা বেশি আসছে যেটা লাগে, তো অবশ্যই যেটা এক্সিস্টিং আছে ওটার সাথে কিছু একটা যোগ করতে হবে সিরিজে। এক্স মানে রোধ কি করবো, সিরিজ কানেকশন, সিরিজ যোগ করবো। আর যদি ধরো না এস প্রাইমটা ছোট আসে এস এর থেকে, তাহলে কি করতে হবে, প্যারালাল সংযোগ দিতে হবে, এস এর সাথে এক্স মানে রোধ প্যারালালি সংযুক্ত দিতে হবে। ঠিক আছে রাইসা, কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এরকম ম্যাথ দিলে পারবা না? পারার কথা। যদি সিরিজ হয় তাহলে এখানে যে প্যারালাল হয় এখানে মনে মনে করবা যে এখানে একটা এক্স আছে, এক্স মানে হলো প্যারালাল, যে কখন যখন এস প্রাইম এর ভ্যালুটা আগে বের করতে হবে, যেটা লাগে তোমার সেটা আগে বের করতে হবে, অর্থাৎ এই দুইটার ইকুইভ্যালেন্ট যেটা বের হবে সেটা হবে এস প্রাইম, যেটা আগে বের করতে হবে তোমার গিভেন ইনফরমেশন থেকে। তারপর তুমি এখানে প্যারালাল দিয়ে বের বের করতে পারবে না, অবশ্যই বের করতে পারবে এক্স এস, এক্স প্লাস এস ইকুয়াল টু এস প্রাইম, এস আর এস প্রাইম এর ভ্যালু তুমি জানবে, এক্স এর ভ্যালু বের করতে পারবে, বের করতে হবে। তো এটা দেখে কিন্তু সোজা মনে হচ্ছে পড়ার সময় যাবে পারো, ঠিক আছে? এই আর কি। আর সিরিজ হলে তো সোজা, এক্স সিরিজ হলে এখানে একটা এক্স থাকবে, এস প্রাইমটা হবে এক্স প্লাস এস, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবে, তোমার এই এক্স এর ভ্যালুটাই চাইবে, এই আর কি, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, হ্যাঁ। তো এটা হচ্ছে আসে ওয়েস্টার্ন বেস দিয়ে, আসলে এই ম্যাথটাই আসে। আমি তোমাকে এরকম ভাবে কয়েকটা ম্যাথ দিয়ে দিব আজকে, ওগুলো করার চেষ্টা করবো। ওকে, ওয়েস্টার্ন বেস হলো, এরপর ওয়েস্টার্ন বেসের সাথে আমাদের যে একটা প্র্যাকটিক্যাল যন্ত্র থাকে, যেটা আমরা হুইস্টন ব্রিজের নীতিটা, হুইস্টন ব্রিজের এটা কিন্তু একটা ল, তাই না? একটা ল এর মতো একটু হলো যে এটা সমান হলে গ্যালভানোমিটারের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো হুইস্টন ল কে ফলো করে যে একটা আমাদের যন্ত্র আমরা তৈরি করছি সেটা কি, মিটার ব্রিজ, মিটার ব্রিজ। তো এখন আমরা মিটার ব্রিজটা করি, মিটার ব্রিজ সার্কিটটা।
মিটার বেস সার্কিট। তাহলে মিটার বেস সার্কিটটা আসলে কিভাবে তৈরি করে, ছবি নিয়ে আসি তারপর। এরকম কিছু, তাই না? এই, আচ্ছা, তাহলে এটা কি করে এখানে আমি দেখি। সেটা হচ্ছে এখানে দেখো কয়েকটা এলিমেন্ট থাকে। আমাদের কাছে একটা মিটার ব্রিজ থাকে, এই যে এ থেকে বি, এ থেকে সি পয়েন্ট যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ব্রিজটা। মানে এখানে একটা কি বলে, আহ একটা ওই যে তা- তার থাকে, এবং ওই তারের নিচে আমাদের হচ্ছে ওই যে একটা নির্দিষ্ট মানের একটা স্কেল থাকে আর কি। এখানে দৈর্ঘ্য আকাঙ্ক থাকবে। আর এখানে একটা এই মানে পয়েন্ট থাকে। আর এখানে একটা মানে এখানে একটা সংযোগ, আর এখানে একটা সংযোগ। আরবি মানে হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। তোমরা কি এক্সপেরিমেন্টটা করছো? করলে আসলে বেশি বুঝতে পারছো। তোমাদের কলেজে করাইছে? তাহলে এইখানে দেখো, আমি যদি পরিচয়গুলো একটু লিখি, যে এসি যেটা দেখছো, মানে এ থেকে সি, এটা হচ্ছে পরিবাহী তার। এটা পরিবাহী তার, পরিবাহী তার, যেটা 1 মিটার হয় আর কি নর্মালি। 1 মিটার সমান পরিবাহী তারটা হয়। তার রোধ আছে, তার আছে, তার মানে তার একটা রোধ থাকবে। এটা একটা কন্ডাক্টর, তাহলে ওর একটা রোধ আছে, তাই না? তারপর হচ্ছে এই যে এটা দেখতেছো, এইটা, এটাকে আসলে আমরা জে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এই যেটা হলো জকি, ঠিক আছে? যেটা হলো জকি। আর আমি যদি এখানে, হ্যাঁ বল। হুম, এই যে, হুম, হ্যাঁ স্লাইড করতে হয়, স্লাইড করে করে নিয়ে যেতে হয়। এই যে আমি যদি একটা চিত্র আছে আমার কাছে, এটা যদি তোমাকে দেখাই, সেরকম আর কি। এইটা হলো তোমার জকি। এই যে এইটাকে তারটার উপরে নিয়ে যেতে হয়, মানে ওই যে মিটার বিশ ওই যে তারটার উপরে নিতে হয়, মানে স্কেলটার উপরে ওই তারটা থাকে। একই যে এসি যে তারটা আমি বললাম, ওখানে তুমি ওটাকে প্লেস করো, করে করে তুমি দেখো যে এটাকে সরাইতে পারো, মানে কানেকশন দিতে হয়। ওইটা তারটার উপর রাখলে এটা কানেক্ট হবে আর কি, না? এরকম থাকে। আর এইটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স বক্স। এই যে এটা ভাবে দেখছো, এখানে বিভিন্ন মানের রোধ দেখবা যে ইয়া থাকে, যে অনেক অনেক মানের রোধ এখানে তৈরি করতে হয়। আর এটা হচ্ছে তোমার ওই যে গ্যালভানোমিটারটা, জি। আর এখানে পুরোটা আসেনি, এখানে হয়তো এই যে এই দুই প্রান্তে একটা সোর্স আমরা কানেক্ট করে। এখানে তুমি যদি একটু ভালো করে তাকাও, এটা আর কিছুই না, এটা আমাদের ওই যে হুইটস্টোন ব্রিজটা। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজটা, ওই যে আমরা একটু আগে করলাম। এই যে দুইটা পয়েন্ট এ আর বি পয়েন্টে আমরা এখানে যেটা করতে দেখো, এ আর বি পয়েন্টে একটা সোর্স, এটা এটা, হ্যাঁ। এখানে যদি দেখো, এ আর সি পয়েন্টে একটা সোর্স দিচ্ছি, আর এই ডি আর বি পয়েন্টে একটা কি করছি, একটা গ্যালভানোমিটার দিছি। আর এগুলো হচ্ছে রোধ। এখন চারটা রোধ লাগবে না? চারটা রোধ কই আছে? চারটা রোধ তো নাই। এই যে চারটা রোধ আছে। এই যে ধরুন তুমি যে যে জায়গায় প্লেস করো, এখানে এই দুইটা ভাগ হয়ে যায়। এতটুকু একটা রোধ হয়, এতটুকু আরেকটা রোধ হয়। তো এতটুকুটাকে এরা পি দ্বারা রিপ্রেজেন্ট করছে। করো, সমস্যা নেই, এটা পি এটা কিউ। তাহলে এটা তুমি মনে করো যে এটা এক্স আর এটা হচ্ছে আর। তো চারটা রোধ তোমার পি, এক্স, কিউ, আর। এই যে এখানে একটা কানেকশন, একদম হিস্টন ব্রিজ কিন্তু। জিনিসটা কি ভিজুয়ালাইজ করতে পারতেছো? তাই স্যার, কমপ্লেক্স লাগছে, কমপ্লেক্স লাগলে সমস্যা। যদি কমপ্লেক্স না লাগে, তুমি যদি ওটার সাথে মিলাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে।
ওকে, তাহলে এই চিত্র অনুযায়ী আমি যদি জিনিসটাকে ব্যাখ্যা করি, ঠিক এভাবে থাকে। তুমি যদি এক্সপ্লেনটা করো এভাবে থাকবে। তো এখানে যেটা আমাদেরকে মূলত বের করতে হয়, একটা অজানা তোমার কাছে তার আছে, সেই তারটা হলো এইটা কি। হ্যাঁ, এখন এটা সবসময় এটা কি এইভাবে থাকে না, তুমি যদি এক্সপেরিমেন্টটা করে থাকো, তুমি এখানে একটা তার সংযুক্ত করছে, তোমাকে একটা ছোট তার দিছে, দিয়ে তুমি এটাকে সংযুক্ত করছে। ওই তারটা রোধ বের করতে বলছে, বা ওই তারটার অনেক কিছু বের করতে বলবে। রোধ, এই যে এক্স এর যেটা আমি বের করতে চাচ্ছি, সেটা রোধ, সেটা কন্ডাক্টিভিটি, সেটা রেজিস্টিভিটি, এগুলো বের করতে বলবে। ঠিক আছে, তোমাকে ওই তারটার লেন্থ দেওয়া থাকবে, হ্যান ত্যান দেওয়া থাকবে। কোন তারটা, এই যে যেটা তুমি বের করবে, এটার কথা বলছি, এটা না, এটা। ঠিক আছে, তো এই তারটা রোধই আমরা বের করবো। ধরুন আগে রোধই বের করবো, এক্স এর ভ্যালু বের করবো, যে ওই তারটা যেটা সংযুক্ত করছে ওইটা রোধ, এক্স এর ভ্যালু কত, সেটা আমাদের বের করার উদ্দেশ্য। এবং সেটা বের করবো আমরা হুইটস্টোন ব্রিজ নীতি দিয়ে। এখন হুইটস্টোন ব্রিজ নীতি দিয়ে যদি আমরা রোধটা বের করতে হয়, তাহলে আমাকে এমন ভাবে সার্কিটটা সাজাইতে হবে। আর আমরা যেটা করার চেষ্টা করতেছি, সেটা হলো যে আমাদের 4টা রোধ থাকবে, তার মধ্যে 3টা জানা থাকবে, বাকিটা বের করবো। এবং যেহেতু হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করতেছি, তার মানে গ্যালভানোমিটারের উপর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করা যাবে না, কারেন্ট ফ্লো না হয়। এখন আমরা যে এখানে এসি দুই প্রান্তে যে তারটা সংযুক্ত করছি, যে কন্ডাক্টরটা নিছি, ওটা ওটার অবশ্যই রোধ আছে, তাই না? তো ওইটার যদি রোধ থাকে, তো আমরা ধরে নিচ্ছি যে ওইটার রোধটাকে আমরা দূরত্বের রেসপেক্টে প্রকাশ করবো আর কি। রোধটাকে দূরত্বের রেসপেক্টে প্রকাশ করবো, কিরকম? তো আমাদের কিন্তু 1 মিটার, তার মানে পুরোটা কত আছে, 100 সেন্টিমিটার। এই যে এসি, এটা পুরোটা 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার ব্রিজ কেন বলছে, কারণ 1 মিটার দৈর্ঘ্যের একটা তার আমরা ব্যবহার করি, এই জন্য পুরোটা 100 সেন্টিমিটার। তো আমি যেটা করব, এই যে জকিটা আছে, এটা আছে না, এখানে ধরুন আমি সেট আপটা এইভাবে করবো, যে দেখো, যে আমি এখানে একটা তার সংযুক্ত করলাম যেটা রোধ এক্স, এখানে একটা রেজিস্ট্যান্স বক্স দিলাম, এটা হচ্ছে রোধ আর, এটা জানার রোধ। তো এরপরে আমি কি করব, এই জকিটা দিয়ে, এই জকিটা কিন্তু সরানো যায়, তুমি যদি দেখো, এই যে এই তারটা, এটা ধরে তুমি স্লাইড করতে পারো। এটা স্লাইড করা যদি যায়, তাহলে আমি এখানে এটাকে এই যে কোনো একটা পয়েন্টে ধরে স্লাইড করতে পারি। তো যেকোনো একটা প্রান্ত থেকে আমরা যেটা করি, যে এই প্রান্ত থেকে জকিটা ধরি, ধরে আস্তে করে ডান পাশে স্লাইড করতে থাকি, করতে করতে একটা পয়েন্ট আসে, গ্যালভানোমিটারের যে দাগটা থাকে, এই যে এরকম দাগ থাকে, তাই না? তো বিক্ষেপটা একদম শূন্যতে আসে। তোমার যদি গ্যালভানোমিটারটা এরকম ইউজ করে যে দুপাশে বিক্ষেপ যেতে পারে, তাহলে দেখবা যে যেই পয়েন্টে তোমার এই দাগটা শূন্যতে চলে আসছে, তুমি বুঝবা যে গ্যালভানোমিটারের উপর দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে ওই পয়েন্টটা তুমি ডিটেক্ট করো। তো ধরলা তুমি এই পয়েন্টটা পাইছো, এই বি পয়েন্ট, যেখানে তুমি দেখলা যে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। ঠিক আছে, সেট আপটা কি, তোমাকে এইগুলো সবকিছু সব একটা সোর্স দিয়ে দিবে, একটা গ্যালভানোমিটার দিয়ে দিবে। এখানে তোমাকে সংযোগটা এভাবে দিতে হবে। এই যে রেজিস্ট্যান্স বক্সের সংযোগটা এইভাবে দিলা, এই তোমার তারটা এই দুই প্রান্তে সংযুক্ত করলা, আর এই এ আর সি এর প্রান্তে একটা সোর্স দিলা, আর এই গ্যালভানোমিটারটা এই একটা ডি প্রান্তে সংযুক্ত করবে, আর বাকি যে জকিটা আছে, সেই জকিটা এ থেকে শুরু করে তুমি স্লাইড করতে থাকবা। দেখবা যে প্রথমে হয়তো গ্যালভানোমিটারটা এইভাবে দিয়ে আছে, একটা রিডিং দিচ্ছে। তো এটা যতই তুমি সরাতে থাকবে, এই রিডিংটা কমতে থাকবে আর একটা সময় জিরোতে আসবে। তুমি আবার যদি উল্টা দিক থেকে যাও তাও হবে, তখন আবার গ্যালভানোমিটারটা উল্টা দিকে হয়তো বিক্ষেপ দিবে, কারণ গ্যালভানোমিটারটা কারেন্টের ডিরেকশনের উপর নির্ভর করে। তো এটা এইদিকে যাবে, এক সময় এটা শূন্যতে আসবে। তো যেই সময় শূন্যতে আসবে, ওইটাই হচ্ছে তোমার পয়েন্টটা, যেটা তুমি খুঁজতেছো। তো ধরলাম সেটা হচ্ছে বি পয়েন্ট, পাই গেল। এখন তোমার সার্কিট তোমার পূর্ণ হয়ে গেছে। এই সার্কিট নিয়ে তোমাকে এখন কাজ করতে হবে। ঠিক আছে, এখন আর এর ভ্যালু তো আমরা জানি, রেজিস্ট্যান্স বক্স থেকে কি পরিমাণ রোধ তোমাকে দেওয়া হয়েছে সেটা তুমি জানো, কতটুকু রোধ নিয়ে তুমি কাজ করতেছো। এখন যদি কোনোভাবে পি আর কিউ এর মান জানা যেত, তাহলে আমি এক্স এর ভ্যালুটা বের করে ফেলছি। পি আর কিউ এর মানের রোধটা আমি কিভাবে, সেটা হচ্ছে এরকম, যে আমরা ধরে নিচ্ছি এটা তো 100 সেন্টিমিটার তার। তো আমরা আর সমান কি করছি, রো এল
বাই এ, এটা করছি না? তার মানে এই আরটা কি এল এর সমানুপাতিক না? এল বাড়লে আর বাড়বে, এল কমলে আর কমবে, ঠিক আছে? এরকম। তো আমি ধরলাম যে এর এই যে যে তারটা নিছি এটার প্রতি সেন্টিমিটারে জন্য রোধটা যেটা, সেটা হলো এটা, এতটুকু ধরলাম, ধরছি আর কি, ঠিক আছে? তাহলে এল সেন্টিমিটারের জন্য রোধটা কত হলো? এল ওহম। প্রতি সেন্টিমিটার জন্য আমি ওহম ধরলাম, তাহলে এল সেন্টিমিটার জন্য হচ্ছে হবে এল, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এই হলো ব্যাপার স্যাপার। এখন আমি ধরতেছি তোমাকে বোঝানোর জন্য, এইটুকু যে পয়েন্টে তুমি নিয়ে গেছো, মানে যতটুকু তুমি এ থেকে এখানে আসো, সেটা হচ্ছে এল। আর বাকিটা তাইলে কত হবে বলো? 100 - এল। তার মানে এই যে আর পিটা এখানে পি দিয়ে ডিনোট করছে, এই পিটা হচ্ছে আমার এল ওহম। আর কিউটা তাইলে কি হবে বলো? 100 - এল ওহম, হবে না? এই আর কি, কিউটা হবে 100 - এল ওহম, আর পিটা হবে এল ওহম। এখন আমি যদি এখানে হুইটস্টোন ব্রিজ নীতি অ্যাপ্লাই করি, হুইটস্টোন ব্রিজ নীতি apply করতে পারি না? করা যায়, কারণ আমরা ওই হিসাবে সার্কিটটা বানিয়েছি। তাহলে এখানে কি বলতে পারি যে এক্স বাই পি ইকুয়াল টু হবে আর বাই এক্স রাখলাম, এক্স বাই আর করি, আর এখানে যেটা করি পি এক্স। পি এর মান কত? পি এর মানটা হচ্ছে আমাদের এল ওহম, আর কিউ এর মানটা কত? 100 - এল। তো এটা কাটো, তাহলে আমাদের একটা সূত্র চলে আসবে। সূত্রটা কি? এক্স বাই আর হচ্ছে এল বাই 100 এল। তাহলে এটা তোমার হচ্ছে মনে রাখতে হবে, এই সূত্র, ঠিক আছে? এইটা আমরা সূত্র পাইলাম। এই সূত্র দিয়ে দেখো এল এর ভ্যালু তুমি জানো, এল এর ভ্যালু তুমি ওই মিটার বিশ থেকে নির্ণয় করতে পারবা। তাই 100 - এল বের করতে পারবা। আর রেজিস্ট্যান্স বক্সে কতটুকু রোধ ইউজ করছে সেটা তুমি জানো, এক্স এর ভ্যালু, এক্স হচ্ছে রোধটা বের হবে, যে ওই অজানা যে রোধটা আছে সেটা কত, সেটা আমরা বের করে ফেলতে পারবো। আর একটু খেয়াল করে বসাবা যে এক্স এর রেসপেক্টে এল হবে, আর এর রেসপেক্টে 100 - এল। এভাবে আমরা জিনিসটাকে এস্টাবলিশ করলাম, ঠিক আছে? বুঝছো কি? অন্য, ইয়েস, ওকে। তাহলে এই সূত্রটা মনে রাখো, মিটার বেসের জন্য এই সূত্রটা আমাদেরকে ফেলতে হবে। এখন তোমার এখানে যে টাইপের প্রশ্নগুলো আছে, এটা হচ্ছে আমি দিয়ে দিই। প্রথম প্রশ্নটা আসবে এরকম: অজানা রোধটি কত? মিটার বেস দিয়ে এটা আসবে। তো এটা তো ইজি, ওই সূত্র দিয়ে দিবা, এক্স বাই আর এল বাই 100 - এল, ঠিক আছে? এইটা। এরপরে প্রশ্নটা আসে যে যে অজানা রোধটি না, মানে অজানা, মানে তারটি যেটা তুমি, যে তারটি তুমি দিয়েছে তারটির ইয়া কত, যে কি বলে, রেজিস্টিভিটি কত? মানে এই যে রো কত, এটাও বের করতে পারবো। এটা বের করার জন্য তোমাকে সূত্র ইউজ করতে হবে কোনটা? রো ইকুয়াল টু, তুমি কি জানো? রো ইকুয়াল টু সূত্রটা কি জানিয়েছিল? আর এ বাই এল। এখন এই আরটা হচ্ছে, এই আরটা হলো এক্স, এটা কি? ওই যে তোমার যে তারটা রেজিস্টিভিটি বের করতে বলছে ওইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ওটার দৈর্ঘ্যটা তোমাকে বলে দিবে। প্রশ্ন যদি তা বলে না, তাহলে তুমি রো বের করতে আর এ বাই এল, বুঝছো? এটা হচ্ছে ওই ছোট্ট এই তারটা, এই তারটার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এলটা হচ্ছে এই তারটার দৈর্ঘ্য, আর আরটা তুমি এই
হুইটস্টোন ব্রিজ নীতি দিয়ে বের করতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা নেক্সট দিয়ে দিই। কনফিউজ হয়ে গেল। Let's see। আরেকটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে তারটির কন্ডাক্টিভিটি কত, মানে এটা এটা কত। তো তুমি জানো যে এটা কন্ডাক্টিভিটি হচ্ছে 1/ρ। প্রথমে রো বের করতে হবে, তারপর এটা ইনভার্স করে দিলে কন্ডাক্টিভিটি বেরোবে। তো এই তিনটা প্রশ্ন আসতে পারে মিটার মিটার ব্রিজ থেকে। তো মিটার ব্রিজের অঙ্কগুলো করে ফেলতে হবে। আর হচ্ছে কি বলে তোমার হলো কি হুইটস্টোন ব্রিজের যে ম্যাথ গুলো আছে সেগুলো করে ফেলতে হবে, এই আর কি। তো আজকে এখান থেকে, ঠিক আছে, তুমি লিখে নিতে পারো।